আমি 2005 এ আমার ক্যারিয়ার শুরু, আজকে 2025। এখন হচ্ছে আমি বুঝে গেছি 20 বছর ধরে আমি কি কাজ করলাম, শিখলাম তো কিছু একটা। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। একটার পর একটা হিট গান উপহার দিচ্ছেন, সেই সময় তো প্রচুর নারী ভক্ত আপনাকে নক করতো। আমার দেখে উনি ওনার হাজবেন্ডের সামনে ধাম করে পড়ে গেছে অজ্ঞান। কনসার্ট বন্ধ, হাসপাতালে নিয়ে যাওয়া মানুষ অজ্ঞান হয়ে গেছে, হাসপাতাল থেকে নিয়ে আসো, তারপর সে আমরা ততক্ষণ আমি স্টেজে উঠছি, সে সুস্থ হয়ে আবার এসে নাচে। আবার মডেলিং কবে করবেন? সিরি চয়েসের থেকেও কিছু কাজ আসবে, ওখানেও থাকবো আমি। বড় হওয়ার পর আমি সবসময় শুনতাম আম্মা এই গানটা গাইতেন মাঝে মাঝে। শোনাবো শুনসনি গো, শোনাবো শুনসনি, নিতে আইলে নায়র যাইবানি। দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। সঙ্গে আছে আমি মৌসুমী মোর। আমার সঙ্গে যিনি রয়েছেন দর্শক, তার এক জীবনে তিনি আমাদের মাঝে এমন মায়াজাল বিছিয়েছেন যে তার মায়া কণ্ঠ শোনার জন্য আমরা সোনাবউ থেকে শুরু করে আমরা প্রত্যেকে বাতাসে কান পেতে থাকি। এবং সেই মানুষটি দর্শক তার প্রিয়তমাকে ভীষণ ভালোবাসেন, এবং আমি শুনছিলাম তার প্রিয়তমা তার জন্য তৃতীয় অতিথি পৃথিবীতে আনছেন। সেই গল্প হবে তার সঙ্গে, এবং তারও অনেক গল্প রয়েছে দর্শক। গ্যালারি ভর্তি দর্শক তার জন্য অপেক্ষা করে থাকেন কখন তিনি তার গর্জে ওঠা কণ্ঠে বলে উঠবেন জ্বলে ওঠো বাংলাদেশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার আরিফিন রুমি। হ্যালো, কি খবর? কি খবর, কেমন আছেন? খুব ভালো আছে, আপনি কেমন আছেন? খুব ভালো। ও আন্টি জামাকে মানে ফোনে জিজ্ঞেস করলো যে ব্লু পরাচ্ছি, একদম ঠিক আছে, ব্লুতে ভালো লাগছে। যেহেতু আমাদের ওকে ওকে, কোনো ব্যাপার না। বাট এই যে মায়ের যে টেক কেয়ারটা, আমি মাকে দিয়ে শুরু করতে চাই, কারণ আমার খুব মজা লেগেছে দর্শক যে আজকে তিনি আমাদের এখানে অতিথি হয়ে আসবেন টিভিএস এ। সো আন্টি ফোন করে জিজ্ঞেস করলেন যে মৌ, ব্লু কাপড় পরাবো নাকি কালো? তা বললাম যে আন্টি ব্লু পরুক। মানে মজা লাগছিল যে মা এখনো সেটা জিজ্ঞেস করে। আসলে আমি ডিসিশন আমার চা ওনারাই বেশি নেয়। হয় কি যে আমি কাজে থাকি, কাপড়টা গুছায় রাখেন মাই, তো আমার ওই প্রসেসিংটা এখন ওইভাবেই আছে আর কি, যে রুমি বাইরে যাবে ওর জন্য কি কি রেডি করবো জিজ্ঞেস করে সবাইকে কি অবস্থা, কি কস্টিউম। আমি ব্লেসড এই ব্যাপারটাতে একদম। এবং এই যে মাঝে সব জায়গায় যান, আজকেও এত দেশের মানে কি বলবো, ঢাকা শহরে আজকে এত জ্যাম, তার মধ্যেও কিন্তু আন্টি আপনার সঙ্গে এসেছেন। জি, চলে আসছেন আমার সাথে। একদমই তাই। আমি একটু মায়াজাল দিয়ে শুরু করি। জি, মায়াজাল নিয়ে অনেক ভালো ফিডব্যাক পাচ্ছেন সবার। জি, এবং সেই প্রসঙ্গে কি বলবেন? মায়াজাল সম্বন্ধে বলবো আসলে প্রত্যেকের কাজই প্রত্যেকের আসলে অনেক ভালোবাসার জায়গা থেকে প্রত্যেকে করে থাকেন, কিন্তু মানুষের ভালোবাসাটা যখন এটার সাথে অ্যাড হয় তখন ওই আর্টিস্টটাকে আমরা হিট বলি অথবা বলি যে পপুলার, রাইট? সো আমরা ওইদিকে তো ফেস করে এসেছি একটা টাইমে। আমার আজকে আমি 2005 এ আমার ক্যারিয়ার শুরু, আজকে 2025, 20 বছর। ইয়েস। সো আমি টেরও পাইনি যে এর মধ্যে আবার বলো অনেকদিন গানও গাইনি। ইটস বিন লং না। সো আমার মধ্যে ওই জিনিসটা এখন কাজ করে না যে একটা গান আসবে অনেক হিট হবে সবার চেয়ে সেরা আমি, এই ধরনের সরে গেছে এগুলা। আগেও ছিল না, এখনো নেই। ভিতরে থাকে না যে আর একটু কাজ করতে হবে বেটার। এখন হচ্ছে আমি বুঝে গেছি 20 বছর ধরে আমি কি কাজ করলাম, শিখলাম তো কিছু একটা, তো আমার জন্য সহজ হলো কাজটা করা। লাইক একটা মানুষ যদি 20 বছর কোনো ক্লাস করে, ও তো ওইটার উপরে থিসিস করে তো অনেক কিছু অর্জন করতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে। সো আমিও গান থেকে অনেক কিছু শিখেছি। সো এখন কনফিডেন্ট লেভেলটা এরকম যে আমি জানি বিষয়টা, এখন শুধু ডিফারেন্ট ওয়েতে কিভাবে আর্ট কি, যে আমি একটা জিনিস আর্ট করতেছি। আমাদের গানটাও এরকম যে আমরা একটা সুর, কথা, মিউজিক এগুলোকে অ্যাড করি, এক এক সময় এক এক রকম, কাছাকাছি সব হয়, কজ কয়েকটা স্বরের বাইরে কোনো আসলে নোটস নাই, রাইট? সো শুকর আলহামদুলিল্লাহ যে এই মায়াজাল থেকে আমরা ওই যে টার্গেটটা করেছিলাম, যে আমরা কোনো ব্যবসা চিন্তা করিনি, যে একটা ভালো গান যদি শুনতে সুন্দর লাগে এরকম কিছু একটা হোক। তো এরকম চতুর্থবারে এসে আমরা মায়াজাল, এটা একটা আসলে নাটকও বলবো না, এই রাজমামার যে টেলিফিল্মটা তোমাদের গল্প, এটা টেলিফিল্মও না, এটা ইউটিউব ফিল্ম। লাইক 50 মিনিটের নাটক হয়ে যায়, 45 মিনিটের নাটক হয়ে যায়, এটা 1.5 ঘন্টা। সো একটা ফিল্মের অর্ধেক। সো বলবো এটা একটা ইউটিউব ফিল্ম। সো আমরা ওইভাবে যত্ন নিয়ে বেশ 29টা ব্যাকগ্রাউন্ড স্কোর করেছি বিভিন্ন জায়গার জন্য, 29 বার। সো এই ভালোবাসাটা আমাকে একটা ভালো কাজ করার জন্য সহযোগিতাও করেছে, এবং মানুষের ভালোবাসাটা এখন আমি ফিডব্যাক নগদ দেখতেছি যে ওকে ফাইন, দিস ইজ ভেরি গুড। আর ফ্যামিলিয়ার যে বিষয়টা, সবারই আসলে পরিবার তো সবারই আছে, তো ফ্যামিলির ভিতরে ছোট ছোট দুঃখ থেকেই যায় সবার।
আবার এই পরিবারের ভিতরে আবার কোনো কাজিনের সাথে প্রেমও হয়, সো ওই ধরনের কাহিনী আচ্ছা, আপনার নিয়ে আর কখনো কি। কাজিনের সাথে প্রেম হয়েছে? না, আমি তো কাজিন পাবো কোত্থেকে, আমাদের ও আমরা আচ্ছা। আমরা এরকম ফ্যামিলি যে বছরে একবার দেখা হইতো, তারপর আর দেখা হচ্ছে না। আবার যদি কাজিনরা থাকে ওদের সাথে আমি আমি আমার সাথে ওরকম ক্লোজ কারো আমার ফ্রেন্ড নাই। আমি বলিও মিডিয়াতে যে আমার একটাই ফ্রেন্ড আছে দোস্ত, নীরবকে কালকে রাতে বলতেছিলাম যে নীরব আমার ফ্রেন্ড, হুম। যে দেখ সবার সাথে আমার কলিগের মতো ব্যবহার হয় কিন্তু তোর সাথে আমার ফ্রেন্ডের মতো। So, আমার লাইফে একটাই ফ্রেন্ড নীরব। আর এছাড়া কার সাথে আসলে প্রেম আসলে ওইভাবে ফ্যামিলি ভাবে আসলে ছোট আমার যারা আছে সবাই ওরা ছোট, তো স্বাভাবিকভাবে ওই অনেক প্রেম সিচুয়েশনটা তো হয়েছে বয়েজ জীবনে। স্কুলে পড়ছি তো কোত্থেকে অনেক প্রেম বয়েজ হবে। বয়েজ স্কুলের ছেলেরা গার্লস স্কুলের মেয়েদের সাথে বেশি প্রেম করে। আমরা আরো বেশি টাইট ছিলাম, এমন বেশি টাইট, মুসলিম গভর্নমেন্ট হাই স্কুল, তার মানে হচ্ছে ইউ ক্যান ডু সামথিং লাইক ওয়ার্স্ট। সো Okay. স্কুলের নিয়ম কানুন অনেক হাই ছিল, আমার টুপি পরে স্কুল। যখন একটার পর একটা হিট গান উপহার দিচ্ছেন সেই সময় তো প্রচুর নারী ভক্ত আপনাকে নক করতো। কোন একটা ঘটনা, মজার কোন স্মৃতি যদি আজকে আমার share করতে জীবনে পারেন। একবারই একটা ঘটনা ঘটছে, ওইটার পরে আর না কিছু না হইলেও চলে। কি ঘটেছিল? সত্যি কথা যেটা, আমরা দূরবীন ব্যান্ডে একসাথে, শহীদ হ্যাঁ। ভাই, আমরা শুভ ভাই, হ্যাঁ। আইব ভাই, আমরা সবাই একসাথে একটা শোতে গেছি কিশোরগঞ্জে। তো একটা কাপল আসছে বাচ্চা সহ, তো জিজ্ঞেস করছে শহীদ ভাইকে যে রুই ভাই আসছে, তো শহীদ বলছে হ্যাঁ আসছে তো পিছনে। আমার দেখে উনি ওনার হাজবেন্ডের সামনে ধাম করে পড়ে গেছে অজ্ঞান হয়ে। ও মাই গড। আমি বুঝছি যে আল্লাহ, সত্যিকারের মানুষের অজ্ঞান হইতে পারে, আমরা সবাই শখ। তারা কনসার্ট বন্ধ, হাসপাতালে নিয়ে যাওয়া মানুষ অজ্ঞান হয়ে গেছে, হাসপাতাল থেকে নিয়ে আসো, তারপর সে আমরা ততক্ষণ আমি স্টেজে উঠছি, সে সুস্থ হয়ে আবার এসে নাচে। ও নো। সো এইটা আলহামদুলিল্লাহ, আমি এটা কি খুব বলবো, মজার এটা ছিল। আমার জীবনে এরপর আর প্রয়োজন নাই। যে শুনছি মাইকেল জ্যাকসনের জন্য এরকম করতে, তো আমাদের 1% হয়েছে, তো একজন মানুষ পৃথিবীতে দেখায় দিচ্ছে আমাদের। হ্যাঁ। মানে এমন না যে আমি একা দেখতেছি চাবাজি মারতেছি, এরকম না, লাইক ফুল ব্যান্ড আমরা সবাই দেখতেছি। এটা ক্রেজ বলে সবাইকে, কিন্তু আমি বলি এটা ভালোবাসা। এটা তো আসলে কি ক্রেজ, অজ্ঞান হওয়ার মতো কোনো কাজ তখন আমি করি নাই, কয়েকটা গানই তো হিট হয়েছে, তো দেখলাম যে এইটা আসলে এবার সর্বোচ্চ একটা গান ছিল। না শুনলে আমার উপর দর্শক মনোক্ষুণ্ণ কোন হবে। গানটা শুনতে চাও? হ্যাঁ, আমার এখানে যারা রয়েছেন ক্যামেরার পেছনে এদের কিন্তু অনেকগুলো অনুরোধ আছে, আজকে আমি একটু Okay. বেশি গান শুনতে চাইবো। হ্যাঁ, আমার মনে হয় গাই এক আমরা। জীবনী দিয়ে শুরু করি। এক জীবন, হ্যাঁ, হুম। এক জীবন তো সুমিতা সুহাই, দিদি হ্যাঁ, এবং yeah. আসলে আমাদের শহীদ ভাইয়ের একটা গান। হুম। আর আমি আসলে সবসময় গানটাকে এমন ভাবে ধারণ করি যে আমি তো নিজেও সিঙ্গার, এই গানটা গাইতেও আমার খুব ভালো লাগে, যেহেতু নিজের সুর, নিজের সুর করা। সো সবসময় এটাকে ফিল করি। লাভ ইউ অডিয়েন্স, যারা আপনারা গানটাকে পছন্দ করেছেন। অ্যান্ড থ্যাঙ্কস অনুরূপ দাদা, অসাধারণ লিরিক ছিল, আমার লাইফে টার্নিং পয়েন্ট একটা মিউজিক ছিল এটা। থ্যাংক ইউ এভরিওয়ান। হো তুমি আমি কাছাকাছি আছি বলে, এ জীবন হয়েছে মধুময়। যদি তুমি দূরে কভু যাও চলে, শুধু মরণ হবে আর কিছু নয়। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঘুম হয়ে যা পড়শি আপনার গান, এবং পড়শি আপনি কিন্তু Yes. ব্যাক টু ব্যাক বলাটা ভুল হবে, একটা গ্যাপ দিয়ে দিয়ে হুম হুম। নিজেদের কাজের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। হ্যাঁ, আমাদের খুব কম কাজ, কিন্তু হুম, আমাদের হুম। জুটিটা বেশ প্রশংসনীয়। হুম। যে হাবিব ভাই ন্যান্সির একটা জুটি ছিল, ওনাদের গান আমরা নিজেরাও কভার করছি, শুনতাম, স্টেজেও হুম, গাইতাম, হুম, হুম। বাহির বলে ভেতর বলে আমাদের হ্যাঁ। পছন্দের গান আমরা শুনছি হাবিব ভাইয়ের গান। কিন্তু তারপরে আমার আর পরশু কি হয়ে যেন একটা 2010-এর পরে আমাদের ওই তোমারই একটা পরশে জেলিং গানটা হয়ে দিয়ে গেছিল। হ্যাঁ, অলরেডি মানুষ এটা নিয়ে নিয়েছে, এবং আমাদের কাজ বেসিক্যালি অ্যালবামে মনে হয় মানে মিউজিক ভিডিও যেটা হুম, হুম, হুম। বলি আমরা প্রফেশনালি করেছি 4টা মনে হয় বেশি সর্বোচ্চ। আর এখন ইদানিং নাটকের একটা ভালো একটা সুযোগ আছে কাজ করার, যে যেহেতু একটা গানে একটা স্টোরি 5 মিনিটে বলার থাকে, হুম। সো একটা নাটকে 45 মিনিট একটা স্টোরি বলার আছে। ইন দ্য মিন টাইম দ্য সং ইজ প্লেইং বিহাইন্ড দ্য সিনস। এক্স্যাক্টলি। সো এটা বড় একটা ইম্প্যাক্ট পড়ে গানটাকে, মানে অনেক গানই উঠে আসতেছে এই জন্য, যে আছে না যে একটা এরকম একটা সেটের হুম, ভিতরে হুম, গান হুম, করে হুম, রাখলাম, হুম। এটা একরকম, কিন্তু একটা স্টোরি 45 মিনিট দেখতেছে, এটা ইম্প্যাক্ট পড়ে। আবার মডেলিং কবে করবেন? আবার মডেলিং এর কাজ তো চলতেছেই, সিরি চয়েসের থেকেও কিছু কাজ আসবে, ওখানেও থাকবো আমি ইদানিং নাচানাচিও করতেছি। আমার ছিল ওই যে ডান্স কোরিওগ্রাফার যে আমাদের প্লাস ডিরেক্টর হাবিব ভাই, তো উনি আমাকে আমার
গানের উস্তাদ ছিল হাবিব ওয়াহিদ ভাই, আর ডান্সের ডিরেক্টর ছিল আমাদের হাবিব ভাই। সো থ্যাংক ইউ হাবিব ভাই এগেইন। আমি প্রপারলি আসলে কোরিওগ্রাফির সাথে মানে প্র্যাকটিস করে যা যা করার দরকার আই ডিড এভরিথিং, এন্ড আমার মনে হয় যে আমি ওদের সাথে মিলে গেছিলাম। ওরা সবাই বলতেছিল যে রুই ভাই আপনি যে নাচেন এটা তো বোঝা যায় না। তো আমি বললাম যে এইটি হয়তো বা আমাকে আজকে, নাহলে এই প্রফেশনাল ওয়ার্কটা করাটা তো এত সহজ না, আমি পারি না, আমাকে একটু নেন। এবার সেটা এরকম না, এই যে মডেলিং এ তো অ্যাক্টিং করতে হয়, সো যদি কখনো অ্যাক্টিং এর সুযোগ আসে অ্যাক্টিং করবেন? আমি তো অলরেডি করছি, আমার ছোটকালে করছি, সেটা তো নাটকে। হ্যাঁ, আমি যদি বড় পর্দার কথা বলি, বড় পর্দা তো অনেক মানে ইনভেস্টের বিষয়, ওখানে তো অনেক কিছুর হিসাব কিতাব থাকে। আমরা এই জায়গায় ঠিক আছে ছোট ছোট নৌকা এই পারে যাবো ওই পারে আসবো, ছোট দেশের ছোট নায়ক এই স্টাইলে আর কি। তো আমাদের জগৎটাতে আমরা অনেক ফেমাস, কিন্তু যে আমাদের ভক্তরা দেখলে আমাদেরকে অনেক আনন্দ করে, ভালোবাসে, লাইক আমরা ওইটাতেই থাকি। আমি সারা জীবন কোনো বড় আশা করি নেই। যেমন আমি যাদের সাথে মিশছি কাউকে বলি না যে আমাকে একটা গান করে দেন। আমি এমন হয়েছি যে যেহেতু গান কেউ করে দেওয়াটা টাফ, এটা একটা টাকার বিষয়, তো আমি এমন হয়ে গেছি যে আমি বানাইতে শিখছি, দেন আমি সবাইকে মাগনা দেওয়া শুরু করছি আগে। সেটাতে আমার লাভ কি হয়েছে যে ওই যেই লোকটা পারতেছিল না ওই লোকটা একটা সুযোগ হয়েছে, আর আমারও সুযোগ হয়ে গেলো একটা সিঙ্গারে যায় বলবো, সে কয় টাকা চাবে আল্লাহ জানে। এর চেয়ে ভালো সেও সুযোগ পাচ্ছে না, আমিও পাচ্ছি না, দুজন মিলে একসাথে। আমি কাজে সবাই কাজ করছি, তার মিউজিক আমি করে দিছি, আমার একটা সিঙ্গার প্রয়োজন ছিল, আমিও গাইতে পারতাম, কিন্তু আমি না আগে তাকে দেখা হয়েছে। যখন কাজী শিমুল ভাইয়ের গানগুলো হিট হয়ে গেল তখন আপনার মন খারাপ লাগেনি? করেই তো দিছি, আমি তো নিজেই জানতেছি যে জিনিসগুলো সুন্দর, এবং ডাক দিয়ে বলতেছি যে লাইক আপনার জন্য একটা গান বানাইছি। সো দ্যাটস ওয়াই দে লাভস মি আ লট, যে আচ্ছা এরকম ইনোসেন্টলি একটা মানুষ দিয়ে দিতে পারে গান, এই ওর ধর এটা ভালোবাসার একটা জায়গা। কিন্তু একদম এবার আবার গান শুনবো, বাতাসে কান পেতে থাকি। এটা ক্রেডিট দিতে হয় শফিক তুহিন ভাইকে। শফিক তুহিন ভাই আমার আসলে অনেক লাকি একজন মানুষ, উনি আমার লাইফে। আর ন্যান্সি আপাকে ধন্যবাদ দিতে চাই, গানটা উনি গিয়েছিলেন। আর এই তো ভালোবাসা মুভির গান, এটা সিরিজ চয়েস থেকে আসছিল পরের দিকে অডিওটা আর কি। বাতাসে কান পেতে থাকি, এই বুঝি ডাকছো তুমি, আকাশে চোখ মেলে থাকি, এই বুঝি পাঠালে চিঠি, একবার বলি বারবার বলি যে লক্ষবার, তুমি আমার প্রিয়তমা, তুমি যে আমার। একবার বলি বারবার বলি যে লক্ষবার, তুমি আমার প্রিয়তমা, তুমি যে আমার। থ্যাংক ইউ সো মাচ। এখন একটু শোনাবো শুনতে ইচ্ছা। আচ্ছা শোনাবো গানটা আসলে আমার এটা স্টোরিটি একটু বলতেই হয়, না প্লিজ জানতে চাই। শোনাবো গানটা একটা রিয়েল ভার্সন ছিল, যে এই ভার্সনটা খালেকদন সাহেব গেয়েছিলেন। খালেকদন সাহেব আমার দাদা হুজুরের শিষ্য ছিলেন। তো ওইখান থেকে আবার আমার মা যেহেতু বাড়ির বউ, শাসাব বাড়ির, তো উনি আবার ছোটবেলা আমি তখন আম্মার কোলে আর কি, আম্মা তখন সিলেটে গিয়েই এই গানটা অন্য একটা ভার্সন। আপনি তো প্রথম আসলে গান শিখেছেন মায়ের কাছে? জি, মায়ের কাছ থেকে। তো সিলেটে গিয়ে আম্মু শাহজালাল বাবার ওখানে গিয়েছিলেন, যে ও রজশিল্প ওখান থেকে গিয়ে ঘোরাফেরা তো শুনে জিয়ারত করতে গিয়েছিলেন। তো আমি ছোট থাকতে উনি গানটা শুনেছিলেন, তো উনি নিজের মধ্যেই ধারণ করে রাখছিলেন। তারপরে আমি বড় হওয়ার পর আমি সবসময় শুনতাম আম্মা এই গানটা গাইতেন মাঝে মাঝে। তো আমি যখন মিউজিক আমার টুকটাক হয়, তখন আমি ফুয়াদ ভাইয়ের সাথে, ফুয়াদ আল মুক্তাদির ভাইয়ের সাথে একটু উঠা বসা শুরু হইলো, উনি আমাকে ডাকলেন। তো আমি ওনার স্টুডিওতে বসে একদিন এটা বানাই বলে, তুমি তো কম্পোজার হয়ে গেলা। আমি গুরু দোয়া করেন, আমি তো বানাইছি, খুশি অনেক। বাট ইট মেক মি লাইক আরফিন রুমি, যে আমি পারতাম না কিছুই, দেন আমি সাহস করে ফেলছি যে আমার গুরু আমার পিসিতে বসায় দিছে, এই ডু সামথিং,
আমি আসতেছি। হ্যাঁ। সো এটা আমার জন্য ব্লেসিং ছিল। দেন সুরটা আসলো, আর মাকে ক্রেডিট দিতে হয়, মা কিছু জিনিস অ্যাড করেছে, সুর মায়ের মতো কিছু আছে এখানে, যে জিনিসগুলো একটু অন্যরকম। এই গানটা তো ফোক অ্যাকচুয়ালি, কিন্তু আম্মুর মতো করে কিছু সুর অ্যাড করেছে, কথা। সো থ্যাঙ্কস মাই মম এগেন, এন্ড থ্যাঙ্কস খালেক দন সাহেব। একটু শুনবো এবার। শোনাবো শুনসনি গো, শোনাবো শুনসনি, নিতে আইলে নায়র যাইবানি। শোনাবো শুনসনি গো, শোনাবো শুনসনি, নিতে আইলে নায়র যাইবানি। ও বো গো বো, ছেড়ে গেলে আত্মা জামাই, মাটির দেহের কিসের বড়াই, ফাঁকা দেহের বিচার করবে কে? আত্মার সাথে তোর প্রীতি দেওয়ানে কয় সজনী, নিতে আইলে নায়র যাইবানি। শোনাবো শুনসনি গো, শোনাবো শুনসনি, নিতে আইলে নায়র যাইবানি। থ্যাংক ইউ সো মাচ। মানে এক একটা গান, এই গানগুলো শুনলে হয় কি পেছনে একটু ফিরে যায়, একটু নস্টালজিক হয়ে যায়। সত্যি সত্যি গানগুলো অনেক সুইট ছিল। এই জন্য আমাদের এই গানগুলো মানুষ, আমরা তখন কোনো ভিডিও ছাড়াই একটা অডিও ছেড়েছিলাম, তারপর দিয়ে রাস্তায় বেরোলে আমাদের জিজ্ঞেস করতো শোনাবো গানটা, লাইক ডিফারেন্ট জেন্ডারের পিপল রাস্তায় থাকে না, তারাও এসে বলতে চা খাইতেছে, এই কি অবস্থা, আপনার এই গানটা শুনছি। আমি আবার শখ, লাইক এই গানটা এরকম যে না শুধু আমরা যারা সভ্য সমাজ আমরা শুধু শুনতেছি এরকম না, যে সবাই আমরা যাদেরকে মনে করি যে আমরাই খুব সোসাইটি মেনটেন করছি, এরকম এভরিওয়ান, চার দোকানে যে অবস্থায় আছে, ফুল বিক্রেতা, আমি গুলশান থেকে আসতেছি গাড়ি চালা, ফুল বিক্রি করতেছে, এসে বলতেছে যে শোনাবো শুনছি শুনছি। কারণ আমার আর কাজী শুভ ভাইয়ের ছবিটা এরকম ছিল যে আমার, হ্যাঁ কাজী শুভ ভাইয়ের, তো আমার 2-4টা গান বেশি আসছে, আমাকে একটু হয়তো বেশি চিন্তা ওই সময় বেশি, তো সবাই আমাকে বলতো আপনার এই গানটা আসছে। ইটস ব্লেসিংস, আমি বলবো অবশ্যই আমাদের চেষ্টা যতটুকু, এর চেয়ে বেশি ব্লেসিংস ছিল। একদম। আমি এবার আপনার প্রিয়তমার প্রসঙ্গে যাব। জি, আমি শুরুতে বলছিলাম যে তৃতীয় অতিথি আসছেন ইনশাআল্লাহ, একটু যদি বলেন তিনি কেমন আছেন, আপনি কি যাচ্ছেন কিনা দেশের বাইরে নাকি তিনি চলে আসবেন? তিনি ভালোই আছেন। আর এই মুহূর্তে আমার তো থাকা উচিত ছিল, যেহেতু নিউ ইয়র্কে আছে আমার স্ত্রী এখন, তো থাকতে পারলে ভালো হতো, কিন্তু এটা তো একটা প্রসেসিং এর বিষয়, টাইমের বিষয়। আর সারা বিশ্বে এখন যে পরিস্থিতি, দ্রুত ভিসার সিস্টেমটা আমি জানি না কতটুকু এখন কি অবস্থা। আর সেও যেহেতু এখন রেস্টিং এ, তো স্বাভাবিকভাবে অ্যাপ্লাই করে দ্রুত নিয়ে আসার জন্য তো একটা মানুষের যাইতে হবে তার নিজের উপর। সো আই হোপ আমার সেকেন্ড বেবির মতো একই অবস্থা হবে। আমার ওইখানে যে তোমার শ্বশুর বাড়ির লোকজন আছে, আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকেন, তো তারা টেক কেয়ার করতেছেন তার। তো আই হোপ নানা বাড়িতে সুন্দরভাবেই তিনি নাম ঠিক করেছেন। যদি এত আগে আসলে নাম ঠিক করা হয়তো হয় না, আমি জানি না ঠিক। মানে আমরা জানতে পারবো কিছুদিন পরে যে, হ্যাঁ আমি জানি, হ্যাঁ বুঝতে পেরেছি, দেন উই উইল ডিসাইড। মনে মনে কিছু একটা বড় দুজনকে নিয়ে কি স্বপ্ন আপনার? কি স্বপ্ন দেখবো, বড় মানে তারা আমার চেয়ে বেশি ভাগ্যবান। কিভাবে? আমি যেভাবে আমার লাইফস্টাইল ছিল, আমি যে বড় হয়েছি, আমার লাইফস্টাইল ছিল একজন ব্যাংকারের ছেলে, সৎ মানুষের সন্তান, অনেক চাহিদা তার পূরণ হবে না, বাট তাদের সব চাহিদা পূরণ হচ্ছে, দ্যাটস ইট। দেন তারা আরফিন রুমির ছেলে, দেন ওদের তো অনেক কিছু, রাস্তায় বেরোলে আমাদেরকে রুমির ছেলে বলতেছে, তো যে যাকে রুমির ছেলে বলবে তার না খেয়ে কিচ্ছু হবে না, ট্যালেন্ট। দেন ওটা আমি যেরকম, আমি আমার বাবার ব্যাংকের হিসাবটা নিতে যাইনি যে আমি একটু ব্যাংকার হইতে চাই, এরকম না, আমি আমার মতো একটা ওয়ে আসছে। সো আমিও চাই তাদেরও ট্যালেন্ট অনুযায়ী, নাহলে নামটা কেন নিবে মানুষ, তার একটা কারণে ভক্ত হইতে হবে। আপনার এখন স্টুডেন্ট সংখ্যা কত? আমার স্টুডেন্ট সংখ্যা অ্যাকচুয়ালি যদি বলি, সারা বাংলাদেশে আমার জন্মদিনে 23শে সেপ্টেম্বরে ওইখান থেকে আমাদের সমস্ত জেলা থেকে 64-65 জেলা থেকে 2-3 করে চলে আসে, তারা হচ্ছে ভক্ত। আর এছাড়া অনলাইনে আমি সবার সাথে মিলেমিশে কথাবার্তা বলি। আমি দেখেছি যে আপনার সঙ্গে আপনার কয়েকজন স্টুডেন্ট অল টাইম থাকেন, 3-4 করে অল টাইম থাকেন। এটা কি এখনো রেগুলার শেখে নাকি শেখার পরে তারা আমার কাছ থেকে মন মানুষের কথা শিখতে আসে? আমি কাউকে এভাবে বলি না যে এইভাবে গিটার বাজাই। কিন্তু আমি দেখেছি যে আপনি গিটার বাজিয়ে তাদেরকে গান শেখান। আমি বাজাইতেছি, ও তুলতেছে, বাজাইতে পারে, আমি কোনোদিন বলি না যে এইভাবে বাজাও। ভালো লাগতো, আমার মিউজিক আসতো,
দেন আমি যেভাবে শিখছি যে আমি আমার গুরুকে বলতাম না যে এটা কিভাবে বাজায়, দেন আমার কাছে ওই লোকগুলোই আসছে যারা আমার বলে না যে এটা কিভাবে বাজায়। লাস্ট কবে হাবিব ভাইয়ের সাথে বসে চা খেয়েছেন? আচ্ছা, গুরুর সাথে চা লাস্ট খাওয়া হয়েছে আমার মনে হয় আমাদের একটা ট্যুর ছিল, তারপরে এটা 2013-র দিকে। এত আগে? হ্যাঁ, আমাদের শুধু ফোনেই কথা হয়, মাঝখানে একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল, ওইখানে জাস্ট দেখাই হয়েছে, একসাথে বসে অনেকক্ষণ কথা হয়েছে এরকম আর কি, একটা গানের অনুষ্ঠান আর কি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি আসলে হাবিব ভাইকে অনেক রেসপেক্ট এই লেভেলের করি যে উনি আমি জীবনে যখন গান এক্সপেকটেশনে ছিল না আমি সিঙ্গার হবো, তখন উনি আমাকে একদিন ওনার অ্যাসিস্ট্যান্ট দিয়ে মোশাররফকে দিয়ে কল দিয়ে বললো যে এই আমার একটা অ্যাডের গান গাবো। তো ওই জায়গাটাতে আমি এখনো থাকি যে ওই ডাকলে যাবো, এছাড়া আমি কিভাবে একজন আমার গুরুকে আমি কল দিয়ে বলবো যে। বিরক্ত করেন না আপনি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করব জ্বলে ওঠো বাংলাদেশ গান দিয়ে। এই মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ভালোবাসা ভালো লাগা সবসময় দিয়েছেন, এবং আমরা আপনাদের ভালোবাসা আপনাদের জন্য গান বানাই, এবং ইভেন আমরাও গান করতে পছন্দ করি, সেটা আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমাদের ভালোবাসা দিয়ে যাচ্ছেন, এভাবে দেবেন। আর আজকে জ্বলে ওঠো বাংলাদেশ গানটা দিয়ে শেষ করছি। থ্যাংকস অল অফ মাই অডিয়েন্স, লাভলি ডিয়ার অডিয়েন্স, অ্যান্ড থ্যাংক ইউ রবিউল ইসলাম জীবন ভাই, গানটা লিখেছিলেন। আর গানটা শহীদ ভাই, আমি, আইব ভাই এবং কাজী শুভ ভাই গিয়েছিলাম। সো থ্যাংকস অল অফ ইউ, সবাই ভালো থাকবেন। জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, কোটি প্রাণের আশা পূরণ করে দাও। লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। হো 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 ও হো হো ও হো হো ও হো হো না 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 ও হো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইট থেকে।